আমি কি শুরু করতে পারি? Yes, sir, please. থ্যাংক ইউ। আজকে আমার টপিকের বিষয়টা হচ্ছে রিকনসিলিং ফেইথ এন্ড মোরালিটি, দি রোল অফ কম্পারেটিভ মুসলিম ফ্যামিলি ল ইন বাংলাদেশ। বেসিক্যালি আজকে এই টপিকে আমি দেখাবো বাংলাদেশের বর্তমান মুসলিমদের কি কি সমস্যা আছে, পাশাপাশি এই সমস্যা থেকে উত্তরণের উপায় কি আমাদের আমাদের যে বিভিন্ন মুসলিম দেশভুক্ত আছে এই দেশগুলোর সাথে একটা কম্পারেটিভ অ্যানালাইসিস করে দেখবো যে কিভাবে আমাদের এই মুসলিম লটাকে আমরা আরো শক্তিশালী করতে পারি। এট ফার্স্ট, কম্পারেটিভ ফ্যামিলি ল, এই বেসিক কনসেপ্টটা আমাদের মধ্যে অনেকেরই ক্লিয়ার না। কম্পারেটিভ ফ্যামিলি বলতে কি আমরা কি বুঝবো? কম্পারেটিভ ফ্যামিলি ল বলতে কি আমরা বুঝবো হিন্দু লয়ের সাথে মুসলিম লয়ের তুলনা? না, আমরা এটা বুঝবো না। আমরা বুঝবো এক মাঝহের সাথে আরেক মাঝহের তুলনা, এক স্কুলের সাথে আরেক স্কুলের তুলনা, এক দেশের সাথে আরেক দেশের তুলনা, যাতে করে আমাদের ডোমেস্টিক যে লিগাল সিস্টেমটা আছে এই ডোমেস্টিক লিগাল সিস্টেমের মুসলিম লটাকে আরো এনরিচ করা যায়। আমি আমার টপিকে প্রত্যেকটা ধাপে ধাপে দেখাবো কি করলে ভালো হবে। আমি আগে আউটলাইনটা দিচ্ছি। আমার টপিকে থাকবে কনসেপ্ট অফ মুসলিম কম্পারেটিভ ফ্যামিলি ল, তারপর শরিয়া ভার্সেস মডার্ন ওয়ার্ল্ড একটা কম্পারেটিভ অ্যানালাইসিস, স্টিপুলেশন থাকবে, ডিস্ট্রিবিউশন অফ মুসলিম ম্যারেজ, ডাওয়ার এন্ড প্রিফারেন্সিয়াল গিফট, এগুলো নিয়ে আমাদের থাকবে। প্রথমে আমি শুরু করি মুসলিম ম্যারেজ। এটা বেসিক আলোচনা একটু দেখে নেই। ম্যারেজ মূলত মুসলিম লয়ের মধ্যে একটা বেসিক আইডিয়া। ম্যারেজ বলতে আমরা কি বুঝবো? ম্যারেজ মূলত বন্ডিং বিটুইন মেল এন্ড ফিমেল। এখন ম্যারেজ সম্পূর্ণ হওয়ার জন্য আমাদের মুসলিম রীতি অনুযায়ী তিনটা বিষয় দরকার: অফার, অ্যাকসেপ্টেন্স এন্ড উইটনেস। এখন এই অফার, অ্যাকসেপ্টেন্স এন্ড উইটনেস ব্যাপারে আমাদের অনেক ভ্রান্ত ধারণা আছে। আমাদের ল এখানে আমাদেরকে আলাদা করে দিচ্ছে। ল এর মধ্যে আমাদের মিসকনসেপ্ট আছে, কিন্তু শরিয়া অনেক ক্ষেত্রে এখানে কোনো প্রকার মিসকনসেপ্ট করে নাই। প্রথমে আমরা দেখি অফার। ছেলে পক্ষ অফার দিবে, মেয়ে পক্ষ অ্যাকসেপ্ট করে দিবে, ইটস ওকে। বাট কোয়েশ্চেনটা আসে যখন উইটনেসের ব্যাপারটা আসে। শরিয়া অনুযায়ী যখন উইটনেস থাকবে দুইজন ছেলে অথবা দুইজন মেয়ে প্লাস একজন ছেলে। কিন্তু দেখেন অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের এই মুসলিম লতে আমাদের যে কাবিন নামা আছে, কাবিন নামায় শুধুমাত্র দুইটা ঘর রাখা আছে, জাস্ট দুইটা ঘর উইটনেসের জন্য। তার মানে কি বোঝাচ্ছে? তার মানে এখানে শুধুমাত্র দুইটা ছেলেকেই আমরা প্রায়োরিটি দিচ্ছি। এখানে আমরা কোনো প্রকার নারীদের জন্য কোনো ঘর রাখি নাই। তাহলে আমরা এখানে ডিসকারেজ করতেছি কাকে? নারীদেরকে উইটনেস হিসেবে আমরা ডিসকারেজ করতেছি। এখানে আমাদের শরিয়া ডিসকারেজ করতেছে না, করতেছে কে? করতেছে আমাদের এক্সিস্টিং কাবিন নামা। এখন কাবিন নামা এখানে শুধুমাত্র ডিসকারেজই করতেছে না, কাবিন নামা এখানে স্পষ্ট বৈষম্য করতেছে। আমাদের সংবিধানের আর্টিকেল 27 বলে দেওয়া আছে, there is no discrimination between any caste, religion, sex, but on the other hand আমাদের এই এক্সিস্টিং কাবিন নামা দুইটা ঘর রাখার মাধ্যমে নারীদেরকে টোটালি এক্সক্লুড করে দিচ্ছে। এখন আসেন, এই যে মুসলিম ম্যারেজ, এটা কোয়েশ্চেন জাগে, এটা কি আসলে কি সিভিল কন্ট্রাক্ট নাকি নামে মাত্র সিভিল কন্ট্রাক্ট আর সিভিল কন্ট্রাক্ট ইন নেচার? যখন এই কোয়েশ্চেনটা আমাদের মনে আসে তখনই আমাদের বিবেচনা করতে হবে আমরা কোন কোন গ্রাউন্ডে এটাকে সিভিল কন্ট্রাক্ট বলবো নাকি সিভিল কন্ট্রাক্টের মতো দেখতে বলবো। প্রথম আমাদের কন্ডিশন আছে ডাওয়ার। ইজ ডাওয়ার ইজ এ কনসিডারেশন? ডার কি কোনো প্রকার কনসিডারেশন কি না? কনসিডারেশন বলতে আমরা কি বুঝি? আমরা জানি যখন একটা কন্ট্রাক্ট হয় তখন এক পার্টি অফার করে, অপর পার্টি অ্যাকসেপ্ট করে, এবং কনসিডারেশন হচ্ছে এটার মেইন এলিমেন্ট। একটা টার্ম আছে নো কনসিডারেশন নো কন্ট্রাক্ট। এখন কোয়েশ্চেন আসে whether dowry is a consideration or not in Muslim marriage, but the answer is no, dowry is no consideration. এটা রিজন কি? রিজন হচ্ছে যখন এক পার্টি বলে আমি ডাওয়ার দিচ্ছি আমার ওয়াইফকে, এখন বিনিময়ে আমি কি পাচ্ছি? তখন আরেক পার্টি বলে বিনিময়ে তো তুমি সেক্সুয়াল রাইটটা এনজয় করার সুযোগ পাচ্ছ। কিন্তু আসলে কি সেক্সুয়াল রাইটটা এনজয় করার সুযোগটা ছেলেটা পাচ্ছে নাকি মেয়েটাও পাচ্ছে? পবিত্র কোরআনে বলা আছে হুন্না লিবাসুল্লাকুম লাহুন্না ওয়ান তুম লিবাসুল লাহুন্না, তোমরা ছেলেরা নারীদের জন্য পোশাক স্বরূপ, নারীরা ছেলেদের জন্য পোশাক স্বরূপ। তার মানে কি? মিউচুয়াল এগ্রিমেন্ট। যেখানে মিউচুয়াল এগ্রিমেন্ট হয়ে যায় সেখানে কোনো লাভ ক্ষতির কোয়েশ্চেন আসে না। এই জন্য আমরা দাওয়াকে কখনোই কনসিডারেশন আমরা বলতে পারবো না। যদি আমরা কনসিডারেশন বলি তাহলে একটা লাভ ক্ষতির কোয়েশ্চেন এখানে থেকে যায়, কিন্তু দাওয়ারে কোনো লাভ ক্ষতির কোয়েশ্চেন নেই। আর সেক্সুয়াল রাইটটা শুধুমাত্র ছেলেটা এনজয় করে না, এটা হচ্ছে মিউচুয়াল রাইট। নারীটাও ভোগ করবে, ছেলেটাও ভোগ করবে। সুতরাং এখানে ডাওয়ারকে
কনসিডারেশন আমাদের বলার কোনো ওয়ে নাই। এবার আসি আমরা আরেকটা ইস্যুতে, রেজিস্ট্রেশন অফ মুসলিম ম্যারেজ। এখন মুসলিম ম্যারেজ আমরা যখন করব তখন কি রেজিস্ট্রেশন প্রি কন্ডিশন কিনা, আগে কি রেজিস্ট্রেশন আমাদের করতে হবে কিনা, রেজিস্ট্রেশন না করলে আমাদের বিবাহটা বৈধ হবে কিনা, এটা একটা কোয়েশ্চেন জাগে। মূলত রেজিস্ট্রেশন আমরা যদি নাও করি তাহলে আমাদের বিবাহটা ভ্যালিড। দি কোয়েশ্চেন অফ ভ্যালিডিটি ডাজ নট ডিপেন্ড অন দ্য ভ্যালিড দ্য রেজিস্ট্রেশন অফ মুসলিম ম্যারেজ। রেজিস্ট্রেশন না করলেও মুসলিম ম্যারেজ আমাদের ভ্যালিড হয়ে যাবে। এখন আমাদের দি মুসলিম ম্যারেজ এন্ড ডিভোর্স রেজিস্ট্রেশন অ্যাক্টের বলা আছে আফটার সলেমনাইজেশন অফ ম্যারেজ। তার মানে কি, টার্মটা হচ্ছে আফটার সলেমনাইজেশন, যখন বিবাহ অনুষ্ঠিত হয়ে যাবে তারপরে তারপরে তোমরা রেজিস্ট্রেশন করো। তার মানে কি, আগে করার দরকার নেই। তুমি যদি বিবাহের আগে রেজিস্ট্রেশন না করো কোনো প্রবলেম নাই, ভ্যালিডিটি নিয়ে এখানে কোনো কোয়েশ্চেন উঠবে না, রেজিস্ট্রেশন না করলেও বিবাহ ভ্যালিড। এখন কেন তাহলে আমরা রেজিস্ট্রেশন করব? আমাদের স্ট্যাটিউটরি ল বলে দেওয়া আছে যদি রেজিস্ট্রেশন না করি তাহলে আমাদের পানিশেবল অফেন্সের মধ্যে পড়তে হবে। এখন একটা কোশ্চেন জাগে, যদি আমরা রেজিস্ট্রেশন না করি আমাদের পানিশমেন্ট দেয়, তাহলে আমাদের শরিয়া বলছে রেজিস্ট্রেশন করার কিন্তু কোনো দরকার নেই, অফার অ্যাকসেপ্টেন্স উইটনেস, বিবাহ ওকে। তাহলে শরিয়া কি কি এই মুসলিমটাকে ভায়োলেট করছে, আর মুসলিম লোক কি শরিয়াকে ভায়োলেট করছে? একটা কোয়েশ্চেন থাকতে পারে। কারণ মুসলিম ল বলে দিচ্ছে বিশেষ করে দি ম্যারেজ এন্ড ডিভোর্স রেজিস্ট্রেশন অ্যাক্ট 1974 রেজিস্ট্রেশন করতে হবে, যদি না করো তাহলে একটা পানিশমেন্টের ব্যবস্থা আসবে। বাট একটা কথা মনে রাখতে হবে, রেজিস্ট্রেশন ভ্যালিডিটির উপর ডিপেন্ড কখনোই করবে না। কারণ এই যে মুসলিম ল বা ডিভোর্স রেজিস্ট্রেশন একটা পানিশমেন্টের ব্যবস্থা রাখলো, এটা কি শরিয়াকে লঙ্ঘন করলো? না। আমি এখন আপনাদেরকে দেখাবো এটা শরিয়াকে লঙ্ঘন করে নাই। কেন করে নাই? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এই মুসলিম ম্যারেজ উইদাউট উইটনেস ইজ নাথিং বাট এ প্রস্টিটিউশন। একজন সাক্ষী ছাড়া মুসলিম ম্যারেজ পতিতাবৃত্তি ছাড়া আর কিছুই নয়। এখন দেখেন আমরা এই যে রেজিস্ট্রেশনটা করতেছি, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দিস? এটার পিছনে কারণটা কি? এটার পিছনে কারণটা হচ্ছে এভিডেন্স, আমরা একটা প্রুফ রাখতেছি যে বিবাহটা সম্পূর্ণ হয়ে গেছে। একই ক্ষেত্রে উইটনেসের কেন আমরা রাখবো? উইটনেস রাখতেছি আমরা যাতে আমাদের বিবাহটা হয়ে গেছে এটা প্রুফ হিসেবে রাখার জন্য। এখন যদি কোশ্চেন আসে যে তাহলে কেন এই স্ট্যাটিউটরি লটা পানিশমেন্টের ব্যবস্থাটা রাখলো, শরিয়া তো রাখে নাই। এখন দেখেন যদি আমরা কোন সাক্ষী ছাড়া বিবাহ করি তাহলে কি হয়ে যায়? প্রস্টিটিউশন হয়ে যায়, মানে জিনাবৃত্তি হয়ে যায়। আর জিনাবৃত্তির শাস্তি অবশ্যই মুসলিম লতে অথবা শরিয়াতে আছে। তার মানে কি? তার মানে আমরা বলতে পারি আমাদের এই মুসলিম লটা কখনো শরিয়াকে এখানে ভায়োলেট করে নাই, বরং শরিয়াকে এখানে হেল্প করছে। রেজিস্ট্রেশনের মেইন পারপাস কি? এভিডেন্স রাখা। উইটনেসের মেইন পারপাস হচ্ছে কি? উইটনেস রাখা, যাতে বিবাহটা সম্পূর্ণ হয়ে গেছে এটা দেখার জন্য। এখন বিভিন্ন দেশের ডোমেস্টিক লতে এই রেজিস্ট্রেশনটা কি ম্যান্ডেটরি করছে কিনা, বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তান, ইন্ডিয়া, এখানে তারা বলছে রেজিস্ট্রেশন ইজ নট এ প্রিকন্ডিশন টু এ ম্যারেজ। রেজিস্ট্রেশন বিবাহের জন্য কোনো পূর্ব শর্ত না। মুসলিম ম্যারেজের ভ্যালিডিটি কখনোই তার নিবন্ধনের উপর ডিপেন্ড করবে না। যদি নিবন্ধন করেন তাহলেও ভালো, না করলেও ভালো, না করলে শাস্তিটা পানিশমেন্ট পেতে হবে। আর বিবাহ বৈধ নাকি অবৈধ এটা কখনোই রেজিস্ট্রেশনের উপর এটা ডিপেন্ড করবে না। সুতরাং আমরা যদি ধরে নেই যে রেজিস্ট্রেশন আমরা না করি তাহলে আমাদের ক্ষতিটা কি হবে? আমাদের ক্ষতি হবে একটা, কারণ বর্তমানে এই পুরুষতান্ত্রিক সমাজে ছেলেরা বিবাহ করে পরবর্তী ডিনাই করে ফেলে। যাতে করে ডিনাই না করতে পারে এজ এভিডেন্স, প্রমাণ হিসেবে আমাদের রেজিস্ট্রেশন করাটা প্রত্যেক মুসলিম নারীদের জন্য ম্যান্ডেটরি করা উচিত, আমার ব্যক্তিগত অপিনিয়ন। কারণ বর্তমানে এভিডেন্স ছাড়া কোনো কিছুই প্রমাণ করা সম্ভব না। সুতরাং শরিয়ার মতো আমরা এখানে রেজিস্ট্রেশন করা উচিত, আমাদের স্ট্যাটিউরি ল এর মতো আমাদের রেজিস্ট্রেশন করা এখানে উচিত। এখন আমাদের বর্তমান সোসাইটিতে আর একটা মিসকনসেপ্ট, একটা ছেলে কয়টা বিবাহ করতে পারে? সিম্পল হিসাব, অনেকে বলে 4টা বিবাহ করতে পারে। এখন কোশ্চেন, আসলে কি আমাদের কোরআন এই কথা বলছে 4টা বিবাহ করতে পারবে একটা ছেলে? না। দেখবেন আমাদের অনেক ইসলামিক স্কলাররা বিশেষ করে বিভিন্ন মসজিদ মাদ্রাসা হুজুররা বলে 4টা বিবাহ করা বৈধ, কিন্তু কোরআন কি এই কথা বলে কিনা যে 4টা বিবাহ করা বৈধ? কখন বৈধ হবে? অনেকে বলে সেই প্রি ইসলামিক আরবিক ওয়ার্ল্ডে 4টা বিবাহ করছে, তাহলে আমরা এখন কেন করতে পারবো না? এখন আসেন এটা আমি সলিউশন দিচ্ছি।
পবিত্র কোরআনে বলা আছে, তোমরা যদি আদল করতে পারো তবেই তোমরা 4টা বিবাহ করো, নচেত করো না। তোমাদের মনে যদি শঙ্কা থাকে তোমাদের স্ত্রীদের প্রতি তোমরা ন্যায় বিচার করতে পারবা না, তাহলে তোমরা একের অধিক বিবাহ করো না। এখানে আদল বলতে বোঝাচ্ছে ন্যায় বিচার, ইকুইটি, জাস্টিস। ধরেন একটা ছেলে 3টা বিবাহ করলো, এখন কাপড়, তার মেইনটেনেন্স, তার ভরণ পোষণ সবকিছু সমান ভাগে ডিস্ট্রিবিউট করতে হবে। যদি না করে তাহলে এখানে আদল করা হলো না। আর এটাই পবিত্র কোরআনে বলে দেওয়া আছে, তোমরা আদল করতে হবে। যদি আদল না করো তাহলে তোমার একটার বেশি বিবাহ করার দরকার নেই। কিন্তু আমাদের বর্তমান সমাজে ইচ্ছা করলেই আমরা 4টা বিবাহ করে ফেলি। এটা কি ঠিক? না, এটা ঠিক না। আরবিক ওয়ার্ল্ডে 4টা বিবাহ করে কোন গ্রাউন্ডে? বিশেষ করে সৌদি আরব, টিউনিশিয়া, লেবানন, বাহরাইন, ইরাক, এই প্রত্যেকটা দেশে যখন একের অধিক বিবাহ করে তখন তাদের গ্রাউন্ড হচ্ছে তারা আদল করে, স্ত্রীদের প্রতি আদল করে। বাট আমাদের বাংলাদেশে এটা কি হয়? আমাদের বাংলাদেশে হয়, আজকে একটা বিয়ে করলাম, আগামীকাল আরেকটা বিয়ে করলাম, 2 স্ত্রী 2 জায়গায় আছে, কিন্তু আমরা কোনো প্রকার এখানে ন্যায় বিচার করতেছি না। আমি এক স্ত্রীকে ভরণ পোষণ দিচ্ছি 2 টাকা, আর এক স্ত্রীকে ভরণ পোষণ দিচ্ছি আমি 3 টাকা। এতে কি আদল হয়? না, এতে আদল হয় না, এতে শরিয়ার বরখেলাপ হয়। তো অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের স্ট্যাটিউটরি লতে কয়টা বিবাহ করতে হবে বা কয়টা বিবাহ করতে পারবো এরকম কোনো বাধা ধরা নিয়ম করে দেয় নাই, যেটা আমরা দেখতে পাই অন্যান্য দেশের আইনে। তারা বলে দেওয়া আছে, যদি তুমি আদল করো, সম স্ত্রীর প্রতি সমান ভাগ দিতে পারো, তাহলে তুমি বিয়ে করো। এখন আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে আমাদের উচিত এরকম একটা আইন তৈরি করা, যদি কোনো ছেলে একের অধিক বিবাহ করতে চায় তাহলে অবশ্যই তাকে প্রত্যেক স্ত্রীর প্রতি সমানভাবে সম্পত্তি, তার ভরণ পোষণ, দাওয়ার এগুলো মেনটেন করতে হবে। এবং প্রাথমিক আরবে কেন 4টা বিবাহ করছে, এটা একটা কোশ্চেন। এটা সলিউশন হচ্ছে, প্রাথমিক আরবে যখন যুদ্ধ হতো তখন যুদ্ধে অংশগ্রহণ করতো ছেলেরা। ছেলেরা যখন যুদ্ধে অংশগ্রহণ করতো তখন তারা অনেকে মৃত্যু মারা মারা যেত। এখন মারা যাওয়ার ফলে নারীদের সংখ্যা বেশি হয়ে যেত। এই নারী পুরুষের সমতা যাতে রক্ষা হয়, রেশিওটা যাতে বজায় থাকে, এই জন্য মূলত একটা স্ত্রীকে একটা স্বামী বিয়ে করে, অথবা স্বামীকে একাধিক বিবাহের অনুমতি দিয়েছে। কিন্তু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা কি দেখি? কিছুদিন আগে আপনাদের দেখছেন একটা নিউজ হয়েছে, যে একটা ছেলে 21টা বিয়ে করছে। ক্লিয়ার ভায়োলেশন অফ শরিয়া এন্ড মডার্ন ওয়ার্ল্ডের যে লগুলো আছে, ক্লিয়ার ভায়োলেশন। এখন আমাদের যদি লাগাম টানা না হয় তাহলে আমাদের এই মুসলিম লটা ধীরে ধীরে লুপ্ত হয়ে যাবে। আমরা শরিয়াকে পুরোপুরি কখনই তাহলে আমরা বজায় রাখতে পারবো না। সুতরাং শরিয়াকে যদি আমরা রক্ষা করতে চাই তাহলে আমাদের একটা স্ট্রিক্ট ল বানাতে হবে, যাতে করে ওই ছেলে যখন সেকেন্ড ম্যারেজ করতে যাবে তখন এই কোয়েশ্চেন আসবে, তুমি তোমার সেকেন্ড ওয়াইফের প্রতি আদল করতে পারবা কিনা। যদি আদল করতে না পারো তোমার বিয়ে করার কোনো রাইট নাই। নো রাইট ইন ল, নো রাইট ইন শরিয়া। সুতরাং এই 4টা ওয়াইফ রাখতে পারবো, এই মিসকনসেপ্ট থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, নচেত আমাদের এই মুসলিম নারীরা অবশ্যই বঞ্চিত হবে তাদের সবকিছু থেকে। এবার আছে আরেকটা বিষয় আমি আলোচনা করি, স্টিপুলেশন, শর্ত। এটা নিয়ে আমি আলোচনা করবো, ডোমেস্টিক ল কি বলে এবং আমাদের মডার্ন ল কি বলে। এবং স্টিপুলেশন বলতে আমরা কি বুঝি? এটা হচ্ছে শর্ত বা কাবিজ নামের শর্ত আমরা দিতে পারি কিনা, কি প্রকার শর্ত দিব, এটা আমাদের স্পষ্ট করে কোথাও বলে দেওয়া নেই। দেখেন, যখন আমরা শর্ত দিতে যাব তখন আমরা কোশ্চেন আসে কোন প্রকার আমরা শর্ত দিব। আমরা কি এরকম শর্ত দিতে পারবো যে শর্তগুলো আমাদের শরিয়াকে ভায়োলেট করে, বা আমরা কি এরকম শর্ত দিতে পারবো না এই শর্ত শরিয়াকে ভায়োলেট করে না? এবং শর্ত দেওয়াটার সুবিধাটা কি? মূলত এই স্টিপুলেশন এরাইজ করার মাধ্যমে শরিয়া নারীকে সুবিধাটা বেশি দিচ্ছে। আমরা স্টিপুলেশন দেবো একটা কারণে, বিশেষ করে নারীদের জন্য, যাতে করে তার হাজবেন্ডকে একটা সীমার মধ্যে নিয়ে আসা যায়। কারণ হাজবেন্ড ইচ্ছা করে যে 2টা বিবাহ করবে বা 3টা বিবাহ করবে, এটা আমরা রেস্ট্রিকশন করতে হবে স্টিপুলেশন আরোপের মধ্যেই। এখন স্পেশালি আমাদের এই বাংলাদেশের কাবিন নামায় বিশেষ করে 17 নম্বর কলাম, 18 নম্বর কলাম, 19 নম্বর কলাম এন্ড 20 নম্বর কলাম, এই 4টা কলামে স্টিপুলেশন আরোপের কথা বলে দেওয়া আছে। বিশেষ করে 18 নম্বর কলামে বলে দেওয়া আছে, হাজবেন্ড তার স্ত্রীকে তালাক প্রদান করার ক্ষমতা অর্পণ করিয়াছে কিনা, করিলে কোন শর্তে। এখন স্ত্রীকে যখন হাজবেন্ড তার তালাক প্রদান করার ক্ষমতাটা দিয়ে দিচ্ছে তখন কোন কোন শর্তে সে দিচ্ছে এটা এখানে আরোপ করতে হবে। এটা অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে, যখন বিয়ে পড়ানো হয়
তখন এই 18 নম্বর কলামটা কাজীরা জনসম্মুখে বলে না। এতে করে আমাদের নারীরা কি হয়, এখানে ডিপ্রাইভড হয়। আবার 19 নম্বর কলামে বলে দেওয়া আছে কার্টেল পাওয়ার অফ হাজবেন্ড ম্যারিজ, হাজবেন্ডের যে ম্যারেজটাকে কার্টেল করা যায় কিনা। এখানে নারীরা স্টিপুলেশন যদি আরোপ করে তুমি সেকেন্ড ম্যারেজ করতে পারবা না, তাহলে সে কখনোই সেকেন্ড ম্যারেজ করতে পারবে না। বিশেষ করে ইজিপশিয়ান ল, তারপর মরক্কোর আইন বলতে যখন একটা নারী স্টিপুলেশন আরোপ করবে যে তুমি সেকেন্ড ম্যারেজ করতে পারবা না, তখন হাজবেন্ড যদি ওটা মেনে নেয়, তারপরে যদি সে সেকেন্ড ম্যারেজ করে, তাহলে ইনস্ট্যান্ট ডিভোর্স হয়ে যাবে। এটা নারীদের জন্য একটা হাতিয়ার হিসেবে কাজ করে। সবচেয়ে ভালো কথা বলতে মরক্কন ল মৌদুয়ানা 2004 সালের আইন। এই আইনটা বলতে একটা নারী স্টিপুলেশন আরোপ করতে পারে যখন তাদের মাঝখানে ডিভোর্স হয়ে যাবে, তখন সে হাজব্যান্ড থেকে প্রপার্টি ক্লেম করতে পারবে। এখন এটার পিছনে লিগাল রিজনিং কি? লিগাল রিজনিং হচ্ছে যখন একটা হাজব্যান্ড সুন্দর করে সংসার সাজায়, তার এই মেন্টাল সাপোর্ট, এই মেন্টাল সাপোর্টটা দেয় তার স্ত্রী। সুতরাং যখন সে স্ত্রী মেন্টাল সাপোর্টটা পাচ্ছে, সে নতুন করে সম্পত্তি তৈরি করতেছে, এই সম্পত্তির পিছনে ভূমিকা রাখতেছে নিশ্চয়ই তার স্ত্রী। সুতরাং যখন ডিভোর্স হয়ে যাবে, তাহলে কেন স্ত্রী এখান থেকে ডিপ্রাইভ হবে? কোনো কোয়েশ্চেনেই আসে না ডিপ্রাইভ হওয়া। সুতরাং স্ত্রী যদি এখানে প্রপার্টি রেজিম বা সম্পত্তি বন্টনের একটা স্টিপুলেশন আরোপ করে দেয়, তাহলে হাজবেন্ড কখনোই স্ত্রীকে ঠকাতে পারবে না। আরেকটা স্টিপুলেশন আমরা আরোপ করতে পারি, নো ফল্ট ডিভোর্স। যখন একটা হাজবেন্ড তার কোনো প্রকার ত্রুটি ছাড়া, স্ত্রীর ত্রুটি ছাড়া ডিভোর্স দিতে চাইবে, তখন আমরা এখানে কিছু স্টিপুলেশন আরোপ করতে পারি। যদি তুমি ত্রুটি ছাড়া আমাকে ডিভোর্স দিয়ে দাও, তাহলে আমাকে একটা কম্পেনসেশন দিতে হবে। দেওয়ার তো আমাকে দিবাই, বাট কম্পেনসেশন আমাকে দিতে হবে, কারণ আমার এখানে কোনো প্রকার ত্রুটি নেই। এই কম্পেনসেশন না দিলে আমি ডিপ্রাইভড হব। আমরা যদি মডার্ন ওয়ার্ল্ডের সাথে তুলনা করি, মডার্ন ওয়ার্ল্ড এখানে আরো কথা বলছে। আলজেরিয়ান ল বলছে একজন নারী ইচ্ছা করলে এরকম স্টিপুলেশন আরোপ করতে পারে যেটা শরিয়াতেও আছে, আমাদের লতেও আছে। এখন এই যে স্টিপুলেশন আমরা আরোপ করব, এটার পিছনে আমাদের কোনো হাদিস আছে কিনা? হাদিস কি বলে? একদা ইমাম আবু হানিফার কাছে একটা লোক আসছে, এসে বলতেছে ইয়া আবু হানিফা, আমি একটা স্টিপুলেশন আরোপ করতে চাই আমার হাজবেন্ড যাতে আমাকে পড়ালেখার সুযোগ দেয় অথবা আমার বাবার বাড়ি থাকার সুযোগ দেয়। এখন ইমাম আবু হানিফা বলতেছে এটা কি আপনার হাজবেন্ড এখানে রাজি আছে কিনা? তখন ওই মহিলা বলতেছে হ্যাঁ রাজি আছে। যখন সে বলছে যে রাজি আছে, তখন ইমাম আবু হানিফা বলতেছে যদি সে একবার রাজি হয়ে যায়, তাহলে পরবর্তীতে সে কখনই এটা ডিনাই করতে পারবে না। এটাকে আমরা এক্সেপ্টেবল হিসেবে তুলনা করতে পারি। সে যখন একবার কনসেন্ট দিয়ে দিবে, পরবর্তীতে সে আর এটাকে ডিনাই কখনোই করতে পারবে না। এই স্টিপুলেশনটা মূলত দরকার আমাদের মায়েদের জন্য, মহিলাদের জন্য, যাতে করে হাজবেন্ডকে স্টিপুলেশন দিয়ে তার নির্দিষ্ট ক্রাইটেরিয়া সেট করে দিতে পারে। আমাদের বর্তমানে একটা ভ্রান্ত ধারণা হচ্ছে নারীরা তো 10টার পরে বাইরে থাকতে পারবে না, জব করতে পারবে না। এই যে পুরুষতান্ত্রিক সমাজে নারীদের প্রতি একটা বিদ্বেষ, এই বিদ্বেষ থেকে বের হওয়ার জন্য আমরা স্টিপুলেশন আরোপ করতে পারি। নারীরা স্টিপুলেশন আরোপ করতে পারে আমাকে বিদেশে পড়াশোনার সুযোগ দিতে হবে, আমার এই সুযোগটা কোনো মতেই খর্ব করা যাবে না। যদি করো তাহলে আমাদের স্ট্যান্ড ডিভোর্স হয়ে যাবে। আবার দাওয়ারও যখন নির্ধারণ করা হবে, তখন তারা একটা স্টিপুলেশন আরোপ করতে পারে কিরকম, যে আমাকে কখন দাওয়াত দিবে, কত সময়ের মধ্যে দাওয়াত দিবে, প্রোম দাওয়াত দিবে নাকি ডিফার্ড দাওয়াত দিবে, এটাও তারা আরোপ করতে পারে। কিন্তু আমাদের অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে আমাদের কাবিন নামাগুলো, এই কলামগুলো আছে 4টা কলাম, এই 4টা কলামে সম্পর্কে নারীরা অবগত নয়। এই অবগত না থাকার কারণে নারীরা তাদের অধিকার সম্পর্কে কোনো সচেতন ভূমিকা পালন করতে পারতেছে না। নারীরা ইচ্ছে করলেই 19 নম্বর কলামে শর্ত দিয়ে একটা পুরুষের সেকেন্ড ম্যারেজ আটকাতে পারে, আবার শর্ত দিয়ে একটা পুরুষকে তার সম্পত্তির অংশ দিতে পারে। এখন একটা ছেলে ইচ্ছা করলে 3টা বিবাহ করে, 2টা বিবাহ করতে পারে, এরকম একটা কনসেপ্ট চলে আসে। ইচ্ছা করলে সে ডিভোর্স দিয়ে দেয়, কথায় কথায় ডিভোর্স দিয়ে দেয়। এখন ডিভোর্স থেকে আটকানোর জন্য নারী যদি শর্ত দেয় যে তোমার সম্পত্তি থেকে তুমি আমাকে অর্ধেক দিয়ে দিবে যদি নো ফল ডিভোর্স দাও, আমার কোনো ত্রুটি না থাকে, তারপর যদি তুমি আমাকে ডিভোর্স দাও, তাহলে তোমার সম্পত্তি থেকে তুমি আমাকে অর্ধেক সম্পত্তি দিয়ে দেবা। এতে যদি পুরুষ চাকরি করে, তাহলে ওই পুরুষ কখনোই পরবর্তীতে তার স্ত্রীকে ডিভোর্স দেওয়ার কথা মাথায় আসবে না। কারণ দিন শেষে প্রপার্টি রেজিম, আমাদের সম্পত্তি থেকে আমরা কাউকে শেয়ার দিতে চাই না। এই ভয়ে হলেও পুরুষ কখনো নারীকে ডিভোর্স দিবে না। আবার নারীরা তাদের অধিকার সুরক্ষিত করার জন্য
এখানে তারা বলতে পারে আমাকে শিক্ষার সুযোগ দিতে হবে, আমার বাবার বাড়িতে আমাকে নির্দিষ্ট সময় ভ্রমণ করার সুযোগ দিতে হবে, কোনো গণ্ডির মধ্যে আমাকে সীমাবদ্ধ করা যাবে না। এখন আমাদের এই পুরুষতান্ত্রিক সমাজে আরেকটা বিষয় হচ্ছে যে নারীরা বাসা বাড়ির সব কাজ করে, হাউস হোল্ড যত কাজ আছে সবাই নারীরা করে। এখন একটা নারী যদি এখানে স্টিপুলেশন আরোপ করে, না তুমি অর্ধেক কাজ করবা, আমি অর্ধেক কাজ করব, এতে যদি ছেলেটা এগ্রি করে, তাহলে পুরোটা সংসার সুন্দরভাবে গঠিত হতে পারে। শুধুমাত্র নারী কাজ করে যাবে এরকম কোনো বিধান আমাদের শরিয়া কিন্তু বলে নাই। বলছে তোমরা হেল্প করো, একে অপরকে সাহায্য করো, সাহায্য করার মাধ্যমে সংসার সুন্দর করে সাজাও। যখন এই নারী স্টিপুলেশন আরোপ করবে আমার দৈনন্দিন কাজে তোমাকে হেল্প করতে হবে, তখন কিন্তু আর ডিভোর্সের কোশ্চেন এখানে আসবে না। সুতরাং আমরা এখানে বলতে পারি পৃথিবীর বিভিন্ন দেশের তাদের কম্পারেটিভ অ্যানালাইসিস করে, বিশেষ করে মিশর, আলজেরিয়া, তারপর লেবানন, বাহরাইন, এই সমস্ত দেশে এরকম স্টিপুলেশন আরোপ করার কথা বলা আছে। বিশেষ করে মরক্কোর আইন, আলজেরিয়ান আইন বলছে যদি একটা নারী স্টিপুলেশন আরোপ করে তার হাজবেন্ড সেকেন্ড ম্যারেজ করতে পারবে না, এবং হাজবেন্ড যদি এটা এগ্রি করে নেয়, তাহলে হাজবেন্ড আর সেকেন্ড ম্যারেজ করতে পারবে না। যদি করে তাহলে ইনস্ট্যান্ট ডিভোর্স হয়ে যাবে, তৎক্ষণাৎ ডিভোর্স হয়ে যাবে, এবং হাজবেন্ডকে কম্পেনসেশন দিতে হবে। এখন আমরা আমাদের হাজবেন্ডকে তাহলে কিভাবে আটকাবো সেকেন্ড ম্যারেজ করা থেকে? এই স্টিপুলেশন আরোপ করার মাধ্যমে আটকাবো। আমাদের কাবিন নামার 17 নম্বর কলামে বলে দেওয়া আছে বোথ পার্টি ক্যান স্টিপুলেশন, দুইটা পার্টি এখানে স্টিপুলেশন দিতে পারে। সবচেয়ে সুযোগটা কার এখানে? নারী। কারণ নারী স্টিপুলেশন দেওয়ার মাধ্যমে এই ছেলেকে আটকাতে পারে, নচেত আটকানো সম্ভব না। কারণ স্টিপুলেশন ভ্যালিড অথবা ইনভ্যালিড এই ব্যাপারে আমাদের কাবিন নামা টোটালি সাইলেন্ট, কিচ্ছু বলে নাই। এটা দেওয়া যাবে কি যাবে না, কিন্তু আমরা এখানে দেওয়াটা চাই। সুতরাং শরিয়া যেটা স্পষ্ট মানা করে নাই সেই কাজটা আমরা করতে পারি, শরিয়া যেটা স্পষ্ট মানা করে দিচ্ছে সেটা আমরা করতে পারি না। স্টিপুলেশন দিতে পারবো কি পারবো না এটা কিন্তু আমাদের শরিয়া এবং কাবিন নামা টোটালি সাইলেন্ট, কিছু বলে নাই। বাট বলছে দিতে পারবা 17, 18, 19 এবং 20 নম্বর কলামে। সুতরাং যেখানে হাদিস অথবা কোরআনে এই স্টিপুলেশন দেওয়ার ভ্যালিডিটি আর ইনভ্যালিডিটি নিয়ে কোনো কোশ্চেনই অ্যারাইজ হয় নাই, সেখানে কোনো প্রকার আমরা ডিমনস্ট্রেশন করতে পারি না, আমরা স্টিপুলেশন এখানে দিতে পারি। আমাদের মনে আরেকটা সুযোগ আসে, চাইল্ড ম্যারেজ, বাল্য বিবাহ। বাল্য বিবাহ করা যায় কিনা, শরিয়া কি বলে, আমাদের আইন কি বলে। এখন আসেন, শরিয়া অনুযায়ী বা মুসলিম আইন অনুযায়ী একটা ছেলে অথবা একটা মেয়ে যখন ইউবার্টি হয়ে যায়, ছেলেদের মেনস্ট্রুয়াল সাইকেল, মেয়েদের মেনস্ট্রুয়াল সাইকেল এবং ছেলেদের যখন নাইট পলিউশন শুরু হয়ে যায়, তখন তারা বিবাহের জন্য উপযুক্ত অ্যাকর্ডিং টু শরিয়া ল। বাট আমাদের বর্তমান আইনগুলি কি বলে দেখেন, আমাদের চাইল্ড ম্যারেজ প্রিভেনশন অ্যাক্ট 2017 সালের একটা আইন আছে, বাল্য বিবাহ বিরোধ আইন। এই আইনে বলেছে ছেলেদের চাইল্ড, চাইল্ড বলতে এখানে ডিফাইন করছে 21 বছরের নিচে বিবাহ করা যাবে না ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে 18 বছর। আবার মেজরিটি অ্যাক্ট 1875 বলছে 18 বছর হলে আমরা তাদের কি বলবো, মেজর বলবো, প্রাপ্তবয়স্ক বলবো। নারীদের ক্ষেত্রে আমাদের চাইল্ড ম্যারেজ প্রিভেনশন অ্যাক্ট বলতেছে 18 বছর, ছেলেদের ক্ষেত্রে বলতেছে 21 বছর। 21 বছর আগে একটা ছেলে বিবাহ করতে পারবে না, আবার 18 বছরের আগে একটা মেয়ে বিবাহ করতে পারবে না। এখন দেখেন 18 বছর বয়সে একটা ছেলে ভোট দিতে পারে, বাট 18 বছর বয়সে সে একটা বিবাহ করতে পারে না। তার মানে কি দাঁড়ায়, একটা নারীকে চালানোর থেকে একটা দেশ চালানো কি সহজ? তাহলে এখানে কোশ্চেন দাঁড়ায় না, নারীকে চালানো তাহলে কঠিন। সে 18 বছর বয়সে পুরো দেশটাই চালাতে পারতেছে, বাট 18 বছর বয়সে সে নারীকে চালাতে পারতেছে না। সুতরাং এখানে নারীকে চালানোটা বেশি কঠিন করে দিচ্ছে আমাদের ল, কারণ ল এখানে এই লিমিট সেট করে দিচ্ছে। আবার আমাদের মেজরিটি এক বলতে 18 বছর হচ্ছে মেজর, 18 বছর হলে প্রাপ্তবয়স্ক হয়ে যাবে। আইনের সাথে আইনের স্পষ্ট কন্ট্রাডিকশন আছে। আবার দেখেন সংবিধান অনুযায়ী বলতে নারী পুরুষ ভেদে কোনো প্রকার বৈষম্য করা যাবে না, কিন্তু আমাদের চাইল্ড ম্যারেজ প্রিভেনশন অ্যাক্ট এই যে বৈষম্যটা করে দিতে, ছেলেদের ক্ষেত্রে 21, মেয়েদের ক্ষেত্রে 18, এখানে ক্লিয়ার বৈষম্য আছে। সুতরাং এখানে আমাদের কি ফলো করতে হবে তাহলে? তখন বলতে যদি স্ট্যাটিউটরি লসের সাথে শরিয়ার কোনো প্রকার কনফ্লিক্ট দেখা দেয়, তাহলে আমরা যে মুসলিম পার্সোনাল ল শরিয়াত অ্যাপ্লিকেশন অ্যাক্ট এই লটা আমরা ফলো করব। আমাদের শরিয়াতে কোনো কন্ট্রাডিকশন নেই, কন্ট্রাডিকশন হচ্ছে আমাদের স্ট্যাটিউটরি লতে। এই স্ট্যাটিউটরি লয়ের এই কন্ট্রাডিকশনের কারণেই আমরা অনেক সময় ভ্রান্ত হচ্ছি। ছেলেরা 21 বছর, মেয়েরা 18 বছর। 18 বছরের বয়সে ভোট দিয়ে আপনি এমপি প্রার্থী করতে পারতেছেন, আপনি ভোট দিতে পারতেছেন, দেশ চালনা করতে পারতেছেন, বিয়ে করতে পারতেছেন না, তাহলে এটা কি হলো?
তাহলে এটা কি শরিয়াকে ভাঙলাম আমরা, না আইনের সাথে আইনের একটা সংঘর্ষ করে ফেললাম? আপনার লিগাল রাইটটা যখন আপনি ক্রিয়েট করতে পারতেছেন 18 বছর বয়সে, বিয়ে করতে পারতেছেন না, তাহলে বিয়েটা কি কঠিন হয়ে গেল না? হ্যাঁ, এখানে বিয়েটা কঠিন হয়ে গেল। কিন্তু আমরা যে পৃথিবীর বিভিন্ন দেশের দিকে তাকাই, বিশেষ করে মিশরের আইন, মরক্কোর আইন, তারা এখানে এই লিমিট নারী এবং পুরুষের জন্য একই করে দিচ্ছে। 18 বছর হোক অথবা 16 বছর হোক, দুজনের জন্য এই জিনিসটা হচ্ছে কোনো প্রকার বৈষম্য করা যাবে না। বাট আমাদের বর্তমান বাংলাদেশের আইনটা এখানে ক্লিয়ার বৈষম্য করে দিচ্ছে, এটা আমাদের শরিয়া করে না। শরিয়া অনুযায়ী যখন তোমার পিউবার্টি তুমি অ্যাটেন্ড করে ফেলবা, ইউ আর এলিজিবল টু ম্যারি, মানে বিবাহের জন্য উপযুক্ত। আমাদের এই চাইল্ড ম্যারেজ রেস্ট্রিকশন অ্যাক্ট, এই 17 বছর, 18 বছর অথবা 21 বছর, তারা কিন্তু বলে নাই যে এটা বিবাহের বয়স। তারা বলছে এটা এত বছরকে আমরা চাইল্ড হিসেবে কাউন্ট করব। এখন আমরা এই অ্যানোমালি থেকে দূর করার জন্য কি করতে হবে? আমাদের একটা এজ লিমিটকে ভাগ করে দিতে হবে। 16 বছর হোক অথবা 17 বছর হোক অথবা 18 বছর হোক। এবং সংবিধান যেহেতু বলে দিচ্ছে কোনো প্রকার বৈষম্য করা যাবে না, সুতরাং এখানে আমাদের বৈষম্য করার কোনো অপশন নাই। নারীদের ক্ষেত্রে বয়স সেম থাকবে, পুরুষের ক্ষেত্রে বয়স এখানে সেম থাকবে। এখানে কোনো প্রকার বৈষম্য করার আমাদের সুযোগ নেই। এবার আমরা আরেকটা টপিকে যাব। ডিসলিউশন অফ মুসলিম ম্যারেজ। ডিসলিউশন বা বিবাহ বিচ্ছেদ। মুসলিম আইনে বিবাহ বিচ্ছেদ অবশ্যই হয়ে যায়, তালাকের মাধ্যমে বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। এখন আমরা এই আমাদের বাংলাদেশের সমাজে, বিশেষ করে বাংলাদেশে, আমরা বিচ্ছেদের আগে ছেলে পক্ষ থেকে বসি কিংবা মেয়ে পক্ষ থেকে বসি কিনা? না, আমরা কোনো পক্ষ থেকেই বসি না। কিন্তু পবিত্র কোরআনে বলে দেওয়া আছে, যখন তোমাদের মাঝখানে দ্বন্দ্বের সূচনা হবে, তখন তোমরা ছেলে পক্ষ থেকে একজন, মেয়ে পক্ষ থেকে একজন বসো, বসে পারস্পরিক সমাধানের চেষ্টা করো। যদি তোমরা চেষ্টাতে ব্যর্থ হও, তখন তোমরা ডিসলিউশনের দিকে আগাও, নচেত আগিও না। তার মানে কি? আমাদের কনসিলিউশন করতে হবে। বাট আমরা বাংলাদেশে কোনো প্রকার কনসিলিউশন করি না, আমরা আগেই কি করি? আগেই আমরা ডিভোর্স দিয়ে দিই। এখন এই কনসিলিউশনটা করে দিতে শরিয়া, তাহলে আমরা কি দেখি? সবচেয়ে ভালো কাজটা করতেছে এখানে শরিয়া। কারণ শরিয়া চায় না কোনো নারীর ডিভোর্স হোক। এখানে বলে দেওয়া আছে নিকৃষ্টতম একটা হালাল কাজ হচ্ছে এই বিবাহ বিচ্ছেদটা। কারণ শরিয়া এখানে বলছে তোমরা ডিভোর্স করো না, কারণ এটা নিকৃষ্টতম হালাল কাজ। হালাল ঠিক আছে, বাট নিকৃষ্টতম হালাল কাজ। তোমরা এরকম কাজ কেন করবা? এটা নিকৃষ্টতম। সুতরাং তোমরা দুই পক্ষ বসো, বসে সমাধানের চেষ্টা করো। যদি চেষ্টা করে ব্যর্থ হও, তাহলে তোমরা ডিসলিউশনের দিকে আগাও, নচেত তোমাদের আগানোর কোনো দরকার নেই। বাট আমাদের বাংলাদেশে অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে, আমাদের বাংলাদেশে আমরা কোনো প্রকার কনসিলিউশনের দিকে আমরা আগাই না। এখন যদি আমরা তুলনা করি বিভিন্ন দেশের সাথে, তাহলে দেখবো তারা কি করে। তারা মূলত কনসিলিউশনের চেষ্টা করে, যাতে করে তারা এটা সলভ করতে পারে। বাট আমাদের বাংলাদেশে এটা মোটেও সম্ভব না। হ্যাঁ হ্যাঁ, আমি স্লাইডটা শেয়ার করে দেবো। আমি স্লাইডটা শেয়ার করে দিব। এখন আসেন আমরা পরবর্তী টপিক চলে যাই, স্ট্যাটিউটরি প্রসিডিউর ইন বাংলাদেশ। এই যে আমরা ডিভোর্স দেব অথবা তালাক দেব, এটার ক্ষেত্রে আমাদের কি কি প্রসিডিউর লক্ষ্য করতে হবে? দেখবেন আমাদের এই স্ট্যাটিউটরি প্রসিডিউরে স্পষ্ট করে বলে দেওয়া আছে যে নোটিশ দিতে হবে। এখন যদি আমরা নোটিশ না দিই অথবা রেজিস্ট্রেশন বলেন না করি, তাহলে কি তালাক হবে না? তালাক হবে, বাট এটা কি হবে? পানিশেবল অফেন্সেস। এখন দেখেন আমাদের সেকশন 7 অফ দ্য মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্স বলছে, যখন কোনো ব্যক্তি অথবা কোনো পুরুষ কোনো নারীকে তালাক দেওয়ার ইচ্ছা পোষণ করবে, তখন সে চেয়ারম্যান বরাবর একটা কি করবে? একটা নোটিশ দেবে, অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত দ্রুত সম্ভব সে চেয়ারম্যান বরাবর একটা নোটিশ দেবে। এখন এই নোটিশটা পাওয়ার পর চেয়ারম্যান কি করবে? সেকশন 7 এর অনুযায়ী চেয়ারম্যান কনসিলিউশন করবে, দুই পক্ষকে নিয়ে সমঝোতার চেষ্টা করবে, যাতে করে সমঝোতা সম্ভব হয়ে যায়। যদি তারপরে সম্ভব না হয়, তাহলে আফটার 90 ডেজ তালাকটা এফেক্টিভ হয়ে যাবে। এটা বলতে কি সেকশন 7 এর 5 এ, তালাক উইল বি এফেক্টিভ আফটার দা এক্সপায়ারি অফ 90 ডেজ। 90 দিনের পর তালাকটা, হ্যাঁ আমি পিপিটি স্লাইডটা দিয়ে দেব, তালাকটা ইফেক্টিভ হয়ে যাবে। এখন আসেন এই যে আমাদের স্ট্যাটিউটরি ল, দ্য ক্লিয়ার ভায়োলেশন অফ শরিয়া।
শরিয়াতে বলছে তুমি 2 তালাক পর্যন্ত তোমার ওয়াইফকে তুমি রিটার্ন করতে পারবে, বাট আফটার দা 3 তালাক ইউ ক্যান নট রিভোক ইউর ওয়াইফ। রিসলিউশন তুমি কখনই রিভোক করতে পারবে না। বিশেষ করে আমাদের শরিয়াতে বলছে সালাসা তাকরু। সালাসা মানে হচ্ছে 3, কুরু হচ্ছে মাস। তুমি 3 মাসে 3টা তালাক যখন দিবা, তালাক উইল বি ফাইনালি ইফেক্টিভ, তালাক কার্যকর হয়ে যাবে। এখন আসেন, আমাদের স্ট্যাটুটরি ল বলতেছে যখন তুমি তালাক দিবা যত দ্রুত সম্ভব তুমি চেয়ারম্যান বরাবর নোটিশ দাও। এখন যদি আমি ইচ্ছা করি আমি আজকে আমার ওয়াইফকে তালাক দিব, আমি নোটিশটা দিব 20 দিন পর, নোটিশটা দিব 20 দিন পর, নোটিশটা দেওয়া গেল। এখন চেয়ারম্যান কি করবে? চেয়ারম্যান একটা কনসিলিয়েশনে বসবে। যখন চেয়ারম্যান নোটিশটা পাবে তারপর থেকে 90 দিনের মধ্যে যদি আমি তালাকটা রিভোক না করি তাহলে তালাকটা ইফেক্টিভ হয়ে যাবে। এখন আসেন, শরিয়াতে যখন আচ্ছা, এখন কি আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছেন আপনারা? একটু যদি বলতেন। জি, ওকে, থ্যাংক ইউ। এখন আসেন আমরা শরিয়াটা আগে দেখি। শরিয়া বলতেছে তালাক ছাতা করুন, 3টা মাস পর তালাকটা ইফেক্টিভ হয়ে যাবে। স্ট্যাটিউটরি ল বলতেছে আফটার 19 ডেজ তালাক উইল বি ইফেক্টিভ। এখন সালাক ছাতা করু মানে কি? 3 মাস পর। এখন কোন কোন মাস হয় 31 দিনে, কোন কোন মাস হয় 30 দিনে। এখন শরিয়া অনুযায়ী ধরেন 3টা মাস শেষ হলো 31, 31 প্লাস 30 92 দিন, বাট আইন অনুযায়ী হলো কতদিন? 90 দিন। তাহলে আইন অনুযায়ী আমাদের তালাক হয়ে গেল 90 দিন, কিন্তু শরিয়া অনুযায়ী এখন আমাদের তালাক হয় নাই। আবার আইনে বলে দেওয়া আছে যখন তোমরা চেয়ারম্যান নোটিশটা পাবে, নোটিশ পাওয়ার পর থেকে 90 দিনের মধ্যে তালাকটা কি হবে? ইফেক্টিভ হয়ে যাবে, যদি তালাকটা রিভোক করা না হয়। কিন্তু এই যে আপনি 30 দিন পর বা 20 দিন পর চেয়ারম্যান বরাবর নোটিশটা দিলেন, ওই নোটিশটা কিন্তু কোনো টাইম লিমিট সেট করা নাই। তাহলে শরিয়াতে আপনার তালাক হয়ে গেলেও স্ট্যাটুটরি লতে আপনার এখনো তালাক হয় নাই। তার মানে কি? এখানে অ্যানোমালি, অ্যানোমালি হচ্ছে কার সাথে? অ্যানোমালি বিটুইন শরিয়া ভার্সেস স্ট্যাটুটরি ল। সুতরাং এই জন্য আমাদের কি করতে হবে? এই জন্য আমাদের মুসলিম পার্সোনাল ল শরিয়াত অ্যাপ্লিকেশন একটা ভালোভাবে ফলো করতে হবে, নচেত আমাদের অ্যানোমালি কখনোই দূর হবে না। শরিয়াকে একটা টাইম লিমিট সেট করে দিছে, বাট আমাদের এই স্ট্যাটুটরি ল বিশেষ করে মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্স এটা সেট করে দেয়নি। সে বলছে 7-1 অনুযায়ী যখন তোমরা তালাক উচ্চারণ করবা যত দ্রুত সম্ভব চেয়ারম্যান বরাবর নোটিশ দাও, ওয়াইফকে নোটিশ দাও চেয়ারম্যানকে দেওয়ার জন্য। তো কতদিনের মধ্যে তুমি চেয়ারম্যানকে নোটিশ দেবা এটা কিন্তু আমাদের আইনে বলে দেওয়া হয় নাই। এটা আমাদের আইনে বলে দেওয়া উচিত ছিল যখনই তুমি তালাক উচ্চারণ করবা তখনই তুমি নোটিশ দাও। সুতরাং শরিয়ার সাথে একটা লিয়াজু করতে হবে। আপনি শরিয়াকে নষ্ট করে কখনোই স্ট্যাটুটরি লকে প্রতিষ্ঠা করতে পারবেন না। আগে শরিয়া, আগে আমাদের স্ট্যাটুটরি ল না। কারণ যদি স্ট্যাটুটরি ল শরিয়াকে লঙ্ঘন করে তাহলে আমরা মূল কনসেপ্ট থেকে দূরে সরে আসবো, যেটা আমাদের ইসলাম কখনোই সমর্থন করবে না। এখন যদি আমরা তালাক দেওয়ার পর নোটিশ না দিই তাহলে আমাদের কি হবে? এখন দেখেন, যদি নোটিশ নাও দেন আপনি তাহলে কি হবে? তালাক ইফেক্টিভ হয়ে যাবে। যদি নোটিশ না দেন তাহলে বলে দেওয়া আছে একটা পানিশেবল অফেন্স, আপনি 1 বছর ফাইন, আপনি শাস্তি পেতে পারেন অথবা জরিমানা করতে পারেন। এই নোটিশ দেওয়া বা না দেওয়ার উপর তালাকের ভ্যালিডিটি কখনোই ডিপেন্ড করবে না। সুতরাং এটা মনে রাখতে হবে, আমাদের তালাকের ভ্যালিডিটি কখনোই নোটিশের উপর ডিপেন্ড করবে না। সুতরাং আমাদের নোটিফিকেশন দেওয়া কেন উচিত? কারণ যদি আমরা নোটিফিকেশন না দেই তাহলে যে কোনো মুহূর্তে আমরা বলতে পারবো না যে আমাদের বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। জি শরীফ বলেন। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার এই ক্ষেত্রে আমরা যে 90 দিন হিসাব করব নাকি হচ্ছে 92 দিন হিসাবটা জরুরি? এক্ষেত্রে আমরা হিসাবটা করব দি মুসলিম পার্সোনাল ল শরিয়াত অ্যাপ্লিকেশন অ্যাক্ট, এই একটা আইন আছে, ওই আইনটা আমরা হিসাব করব। যখন দুইটা আইনের মধ্যে কন্ট্রাডিকশন শুরু হয়ে যাবে তখন আমরা মুসলিম পার্সোনাল ল শরিয়াত অ্যাপ্লিকেশন অ্যাক্ট আমরা ফলো করব। এটা আমাদের স্পষ্ট করে। শরিয়া ল কি হচ্ছে আর হিজরি সনটা হিসেবে হবে না? হ্যাঁ, হিজরি সনটা হিসাব সালাসাতে করু, হিজরি সনটা হিসাব হয়। এই জন্যই বললাম শরিয়াতে কোনো কোনো মাস 31 দিনে, কোনো কোনো মাস 30 দিনে, কিন্তু আমাদের আইনে বলে দিয়েছে 90 ডেজ, ক্লিয়ার কথা। শরিয়া হচ্ছে সালাসাতে করু আফটার 3 মান্থ। সুতরাং এই থ্যাংক ইউ। অ্যানোমালি থেকে দূর করার জন্য আমরা কি করব? আমরা অবশ্যই মুসলিম পার্সোনাল ল শরিয়াত অ্যাপ্লিকেশন অ্যাক্ট আমরা ফলো করব। এখন তালাক হয়ে যাওয়ার পরে আমরা কি রেজিস্ট্রেশন করব কিনা? রেজিস্ট্রেশন করা ইজ নট ম্যান্ডেটরি, বাট কেন করব? এজ এভিডেন্স কিন্তু তালাকটা হয়ে গেছে। কারণ তালাক হয়ে যাওয়ার পর ডাওয়ারের কোয়েশ্চেন থাকে, মেয়েটা ডাওয়ার পাবে কতটুকু। এখন যখন
তালাক হয়ে যায় যদি আপনি রেজিস্ট্রেশন না করেন। তখন ধরেন আপনি 5 কোটি টাকা দেওয়ার পান, নারী বললো আমি 5 কোটি টাকা দেওয়ার পাই, ছেলে বললো আমাদের তো ডিভোর্স হয় নাই, কিন্তু শরিয়া অনুযায়ী আপনাদের ডিভোর্স হয়ে গেছে, কিন্তু আপনি আইন অনুযায়ী আপনি দেখাতে পারবেন না, কোনো ডকুমেন্ট নাই, কারণ মুখের কথা কেউ এখানে বিশ্বাস করবে না। সুতরাং এজ এভিডেন্স হিসেবে আমরা এখানে রেজিস্ট্রেশনটা করব তালাকের। যদি আমরা পৃথিবীর বিভিন্ন দেশের ল এর দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাবো পৃথিবীর বিভিন্ন দেশের ল গুলো কিন্তু বলে দিয়েছে যখন তোমরা তালাক করবা তখন তোমরা রেজিস্ট্রেশন করো, বাট দি কোয়েশ্চন অফ ভ্যালিডিটি ডাজ নট ডিপেন্ড অন দা রেজিস্ট্রেশন। তালাকের ভ্যালিডিটি কখনোই রেজিস্ট্রেশনের উপর ডিপেন্ড করবে না, বাট করা উচিত। কেন করা উচিত? এজ এ এভিডেন্স, তালাকটা হয়ে গেছে, যাতে পরবর্তীতে সে ডিনাই করতে না পারে যে তুমি আমার ওয়াইফ, তোমাকে তো আমি তালাক দেই নাই, যাতে করে শরিয়া আর লঙ্ঘন করা না হয়। বর্তমানে যেমন আমরা 10 বার তালাক দিই, 10 বার আমরা নিয়ে আসি, সুতরাং এই 10 বার তালাক দেওয়ার আমাদের আর কোনো অপশন নেই। যখনই রেজিস্ট্রেশনটা আমাদের ফাইনালি কমপ্লিট হয়ে যাবে, তোমার সাথে আমার ডিসলিউশন কমপ্লিট, সুতরাং এখানে আর তোমার আসার দরকার নাই। এজ এ এভিডেন্স, কনক্লুসিভ প্রুফ, রেজিস্ট্রেশনটা আমাদেরকে করতে হবে। এখন আসেন, আমাদের বর্তমান সমাজের সবচেয়ে বেশি যেটা নিয়ে আলোচনা হচ্ছে হিল্লা বিবাহ। হিল্লা বিবাহ আমাদের শরিয়া সাপোর্ট করে কিনা, মুসলিম আইনে হিল্লা সম্পর্কে কি বলা আছে, আমাদের বর্তমানে কোনো কেস ল প্রচলিত আছে কিনা। মুসলিম সমাজে আমরা হিল্লা বিয়ে বলতে কি বুঝি? মুসলিম সমাজে হিল্লা বিয়ে একটা অত্যন্ত বিতর্কিত ধারণা। বিদ্যমান আইনের অধীনে একজন মুসলিম পুরুষ তার স্ত্রীকে তালাক দিতে পারেন এবং এই তালাক 2 বার পর্যন্ত প্রত্যাহার করা যায়। কয়বার? 2 বার পর্যন্ত প্রত্যাহার করার সে অধিকার রাখে, কিন্তু 3য় বার সে যখন তালাক দেবে তা চূড়ান্ত হয়ে যায়, মানে অপরিবর্তনীয়, তাকে আর আপনি রিভোক করতে পারবেন না, তখন আপনার স্ত্রী আপনার জন্য হারাম হয়ে যাবে। এক্ষেত্রে স্বামী কি করে? এক্ষেত্রে স্বামী পূর্বের স্ত্রীর সঙ্গে পুনর্বিবাহ বা রিম্যারেজ না করা পর্যন্ত তখন সে তাকে আর আপন করে নিতে পারে না। মানে স্বামী পূর্বের স্ত্রীর সঙ্গে পুনর্বিবাহ করতে পারবেন না যতক্ষণ না সে স্ত্রী অন্য পুরুষকে বিবাহ করেন। যখন আপনি 3টা তালাক দিয়ে দিলেন কমপ্লিট, তখন আপনার ওয়াইফকে যখন অন্য পুরুষ বিবাহ না করবে ততক্ষণ আপনার ওই স্ত্রী আপনার জন্য হারাম হয়ে যাবে। এখন আমাদের বর্তমান সোসাইটাল পার্সপেক্টিভ বলি, তালাক দিয়ে দিল, রাগের মাথায় তালাক দিয়ে দিল। এখন কোশ্চেন, যে রাগের মাথায় দিলে তালাক হয় কিনা? একটা জিনিস মনে রাখবেন, ইন্টেনশন অফ তালাক, আপনি রাগের মাথায় দিলেন অথবা সুস্থ মস্তিষ্কে দিলেন, ইটস ইমম্যাটেরিয়াল। তালাক রাগের মাথায় দিলে কার্যকর, ঠান্ডা মাথায় দিলেও কার্যকর। সুতরাং ইন্টেনশন অফ তালাক ডাজ নট রিকোয়ার, সুতরাং কোনো প্রকার ইস্যু না এখানে। আপনি ইন্টেনশনের উপর আপনার তালাকের ভ্যালিডিটি কখনোই ডিপেন্ড করবে না। আর তালাক কখনো ঠান্ডা মাথায় দেয় না, তালাক সবসময় রাগের মাথায় দেয়। রাগের মাথায় দিলেও তালাক কার্যকর, ঠান্ডা মাথায় দিলেও তালাক কার্যকর। যখন হাজবেন্ডের অনুশোচনা আসে, হায় রে আমার ওয়াইফকে আমি তালাক দিয়ে দিচ্ছি, এখন আমার কি করতে হবে? আমার ওয়াইফকে আমার ব্যাক করতে হবে। তখন সে কি করে? আমাদের বাংলাদেশ পার্সপেক্টিভ বলি, বিশেষ করে কয়দিন আগে গাজীপুরের ঘটনাটা বলি। বিশেষ করে মসজিদের কক্ষে হুজুর হিল্লা বিবাহ করে তার সাথে সেক্সুয়াল ইন্টারকোর্স করে, তারপরে আবার ডিভোর্স দিয়ে দেয়। কেন দিয়ে দেয়? যাতে করে তার প্রথম হাজবেন্ডটা তাকে ফিরে পেতে পারে। আমাদের এই বর্তমান বাংলাদেশ